লেখিকা প্রতীতি চৌধুরীর এক সুতোয় বাঁধা। বিকেলবেলা অন্যান্য ছেলেদের মতো মাঠে খেলতে যাওয়ার অভ্যেস দীপেশের কোনো দিনে ছিল না, বরং এই একটুখানি সময় তার বাবা বাড়ি এসে বিশ্রাম নিলে সেও অবসর পেত। ওর ঘুপচি ঘরের জানালার সামনে পড়তে বসতো। পরীক্ষা হয়ে যাওয়ার পর থেকে পড়ার সময়টাও এখন বাড়ির কাজেই ব্যয় করছে। আজকেও যেমন কলে যাবে বলে বেরিয়েছিল, বিকেল 5টার আগে ভোম্বলদার কল খুলে দেয়। বেশি দেরি হলে লাইন পড়ে যাবে, তখন আবার গম ভাঙাতেও দেরি হবে। সেসব ভেবে 3বার ফিতে বদলানো হাওয়াই চপ্পলে দ্রুত পা ফেলে হেঁটে যাচ্ছিল দীপেশ। অবশ্য রায়দের পুকুরটা পেরোবার আগেই চোখ আটকে গেল পমদের ঘরের সামনে। পম, সুরমা, টুকি, বিল্টু সহ পাড়ার আরও ছোট ছোট ছেলেমেয়েরা মিলে ঝুলন সাজাচ্ছে। চটের পাহাড়, আবিরের রাস্তা, গাছের ডালপাতা, ঘরের খেলনা পুতুল সব নিয়ে ওদের মধ্যে যেন তুমুল ব্যস্ততা। পরীক্ষার রেজাল্ট, 11-এ ভর্তির তোড়জোড় নিয়ে ওর তো খেয়ালই ছিল না আজ একাদশী। ঝুলন যাত্রা আরম্ভ। ছোটবেলায় ওরাও তো বাড়ির সামনে ঝুলন সাজাতো। ওর আর দিদির তেমন খেলনা না থাকলেও অন্বেষণ ওর বাড়ি থেকে ব্যাগ ভর্তি খেলনা নিয়ে আসতো। বাড়ির উঠোনের সামনেটা পরিষ্কার করে কটা দিন ওদের কাটতো তুমুল আনন্দে। চোখের সামনে পুরনো ছবিটা ভেসে আসতেই কয়েক মুহূর্তের জন্য থেমে গেছিল দীপেশ। সুরমা ওকে দেখতে পেয়েই ডাকলো, দীপেশ দা, কোথায় যাচ্ছ? আমাদের সাথে ঝুলন সাজাবে? সুরমাই ওদের মধ্যে বড়, এবছর ক্লাস 6-এ উঠেছে। ও হয়তো ছোটবেলায় দীপেশদের ঘরের সামনে ঝুলন সাজানোও দেখেছে। দীপেশ হালকা হেসে বলল, না রে, তোরা কর, ভোমলদার কলেজেতে আমার দেরি হয়ে যাবে। সুরমা অমনি সাথে সাথে বলল, দীপালিদি আসবে না রাখিতে? দীপেশের বুকের ভিতরটা এক মুহূর্তের জন্য ফাঁকা হয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলে বলল, দিদি আর কি করে আসবে বল, জানিস তো চঞ্চলদার কত দূরে বাড়ি। দীপেশের শুকনো মুখটা দেখে কিছু বুঝেই সরমা বলল, আমি কিন্তু তোমাদের বাড়ি যাব দীপুদা, আর রাখি পরিয়ে খালি হাতে মোটেও ফিরে আসবো না। দীপেশ সুরমার বাচ্চা সুলভ আচরণে ওর মাথার চুলগুলো নেড়ে দিয়ে বলল, বল তোর কি চাই? আমের আচার তো শেষ, মাকে বলবো মুরগির মোয়া করে রাখতে। সুরমা গাল ফুলিয়ে বলল, বাহ দীপুদা, এটা কি ঠিক হলো? তুমি হলে এখন আমাদের গোপালপুরের সেলিব্রিটি, তোমার ঘর থেকে শুধু মুরগির মোয়া খেয়ে ফিরে আসবো? এত কিপটেমি চলবে না কিন্তু। দীপেশ ওর কথা শুনে হেসে বলল, তোর কি চাই বলবি তো? সুরমা বিড়বিড় করে বলল, এত ভালো রেজাল্ট করেও তো কিছু খাওয়ালে না। এবার রাখিতে আমার বড় ডেরি মিল্ক চকলেট চাই, যেমন টিভিতে দেখায়। দেবেশ আরও একবার হেসে বলল, আচ্ছা বেশ, তাই দেব, তুই আসিস তো মনে করে। পমদের বাড়িটা ফেলে দীপেশ আরও এগিয়ে গেলেও ওর মনের মধ্যে কেমনই একটা অভিমানে চাপা যন্ত্রণা জমা হচ্ছিল। এত ভালো রেজাল্টের পরে সারা গ্রামের লোক ওকে সম্বর্ধনা জানাতে এলো, স্কুল থেকে কত প্রশংসা করলো, ব্লগ থেকে পুরস্কার দিল, টিভি চ্যানেলের লোক এলো, আর ওর দিদি শুধু বাবা মায়ের কাছে ভাইয়ের রেজাল্টের খবর নিয়েই ফোন রেখে দিল। কেন দীপালি কি পারতো না ভাইয়ের সাথে একবার কথা বলতে, যে ভাইয়ের রেজাল্টের জন্য সে দিন রাত প্রার্থনা করেছে, প্রতি মুহূর্তে উৎসাহ দিয়েছে? তারই সাফল্যের দিনে এতটা দূরে সরে গেল। অনেক দূরে থাকলেও কি কথা বলা যেত না? দীপালির নিয়ে ভাবতে ভাবতে কখন যে ভোম্বলদের কলের সামনের লাইনে পৌঁছে গেছে খেয়ালই করেনি দীপেশ। গমের ব্যাগটা লাইনে নামিয়ে চা দোকানের সামনের মাচাটায় বসে অপেক্ষা করতে লাগলো। অরুণ দত্ত চায়ের দোকানেই ছিল। দীপেশকে দেখতে পেয়ে বললেন, কি রে দীপু, ভর্তি হলি? মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করার দরুন গোপালপুরের সকলেই এখন দীপেশকে খুব ভালো করে চেনে। যতই হোক, গোপালপুর হাই স্কুলের গর্ব দীপেশ। 97% পেয়ে বোর্ডে র্যাঙ্ক করেছে। দীপেশ হালকা মাথা নেড়ে বলল, না কাকু, পরের সপ্তাহে ভর্তি তো। অরুণ দত্ত চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, তা বেশ, আমি সনদকে বলে রেখেছি, ওর ব্যাচে তোকে ভর্তি নিয়ে নেবে। আর চ্যাটার্জিদা ফিজিক্সের জন্য তোদের প্রবীর স্যারকে বলে রেখেছে, তুই গেলেই হবে। অরুণ দত্ত এই অঞ্চলের ক্ষমতাবান নেতা, ওনার যোগাযোগের পরিধিও বেশ লম্বা। অরুণ দত্তের আশেপাশে পার্টির কয়েকজন কর্মী ছাড়াও চা দোকানের সাধারণ লোকজনও ছিল। অরুণ দত্ত নিজের জনদরদি ছবিটা সবার সামনে তুলে ধরার সুযোগ পেয়েই আবার বললেন, তোকে তো বলেছি দীপু, টাকা পয়সা নিয়ে একদম ভাববি না, তুই শুধু ভালো করে পড়াশোনাটা কর। উচ্চ মাধ্যমিকে এর চেয়েও ভালো রেজাল্ট চাই। আমি বিকাশ দাকেও বলে রেখেছি, স্কলারশিপের ব্যবস্থা হয়ে যাবে। তাছাড়াও যা লাগবে আমরা তো আছি।
দীপেশের এভাবে হাত পেতে সাহায্য নিতে মোটেও ভালো লাগে না, কিন্তু ও যে নিরুপায়। মাথা নামিয়ে বলল, হ্যাঁ কাকু, তোমাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই আবার ভালো রেজাল্ট করতে পারবো। অরুণ দত্ত লালচে দাঁতে হেসে বললেন, আরে শুধু ভালো রেজাল্ট কি, তোকে ডাক্তার হতে হবে, গোপালপুর গ্রাম থেকে প্রথম ডাক্তার। দীপেশের মুখটা যেন আরো বেশি মিইয়ে গেল। মাঝে মাঝে ওর মনে হয় এর চেয়ে বোর্ডে র্যাঙ্ক না করলেই হয়তো ভালো ছিল, ওর উপর এইভাবে সকলের প্রত্যাশা গজিয়ে উঠত না। দীপেশের ফিরতে ফিরতে আজ সন্ধে হয়ে গেছিল। পমদের বাড়ির পাশে দিয়ে ফেরার সময় দেখেছে পমের দাদু সুন্দর করে ওদের সাজানো ঝুলনের উপরে লেড লাইটের কানেকশন করছে। টিমটিমে আলোতে ঝলমল করছে সুরমাদের পাহাড়, ঝর্ণা, দিঘি, বাগান, রাধাকৃষ্ণ। দীপেশ ওর পড়া জানালার পাশে শক্ত বিছানায় শুয়ে দেখছিল আকাশটা। ওদের ঘরে টিনের চালে কখনো ছাদে ওঠা না হলেও জানালা দিয়ে উঠোন পেরিয়ে আকাশটা বেশি দেখা যায়। দীপেশদের বাড়িটা গ্রামের এক পাশে, ওদের ঘরের সামনে রাস্তার ওপাশেই বড় সায়ের। গাছগাছালি ছাড়া তারপরে আর তেমন বাড়ি নেই, তাই মাটি আর আকাশের খুব কাছাকাছি বড় হওয়ার সুযোগ পেয়েছে দীপেশ। ওর সব সময়ের খেলা পড়ার সাথী ছিল দীপালি। এখনো দীপেশের মনে আছে ক্লাস 5-এ কাজলা দিদি কবিতাটি পড়ে ও কেমন বাচ্চাদের মতো কেঁদেছিল। দীপালি দিকে জড়িয়ে ধরে বলেছিল, তুই কখনো আমাকে ছেড়ে যাবি না তো দিদি? দীপালি হাসতে হাসতে দীপেশের চুল নেড়ে বলেছিল, আমার পাগল ভাই, কোথায় যাব? সেদিনও নিশ্চয়ই মিথ্যে বলেছিল দীপালি, তাই তো আজও ভীষণ একা। মনের কথা ভাগ করে নেওয়ার মতো আজকে কেউ ওর পাশে নেই। দীপেশের খুব মনে পড়ে ওদের ছোটবেলার কথা। দীপালি ওর থেকে বছর চারেকের বড় ছিল। স্কুলের ক্লাসে ইতিহাস পড়ানো শুনে এসে গল্পের মতো করে সে সব বলতো ভাইকে। দীপেশের কখনো মনে হতো মহেঞ্জোদারো সভ্যতার সে প্রাচীন স্নানাগারে পৌঁছে গেছে, তো কখনো মনে হতো ও সামনে থেকে দাঁড়িয়ে প্রত্যক্ষ করছে পলাশির যুদ্ধ। এক একবার দীপেশ নিজেই কল্পনা করত কোনো এক সুপ্রাচীন মানচিত্রকে ধরে ও আদিম অরণ্যে পৌঁছে গেছে পাহাড়ের গায়ে খোদাই করা দুর্বোধ্য শিলালিপির পাঠোদ্ধার করতে। দীপেশের মনে হতো ইতিহাসের প্রতিটা গল্পে যেন অভিযান আছে, উত্তেজনা আছে, আর ভূগোল যেন তারই পথ দেখিয়ে নিয়ে যায়। দীপেশদের বাড়িতে কোনোদিনও টেলিভিশন ছিল না, মোবাইলে গেম খেলা তো অনেক দূরের বিষয়। দিদির মুখের গল্প, ইতিহাসেই ওর মনে হতো ও সবকিছু মনের চোখে দেখতে পাচ্ছে। ও নিজেই কোনো এক অ্যাডভেঞ্চারের নায়ক। তখন থেকে দীপেশের ইতিহাসের প্রতি অদ্ভুত টান ছিল। যখন দীপেশ নিজেও ক্লাস 6-এ উঠল, প্রথমবার অতীত ঐতিহ্যে হাত দিল, তখন মনে হয়েছিল এবারও সবটা জেনে ফেলবে। দিদির বলা প্রতিটা গল্পের শুরু থেকে শেষ অবধি সবটা পড়ে ফেলবে। কিন্তু বইয়ের পাতা খুলে একটু নিরাশই হয়েছিল। ওর দিদির গল্প বলার মতো করে যেন লেখা ছিল না। তবু আজও ওর পছন্দের বিষয় ইতিহাস। দীপেশের খুব ইচ্ছে ও ইতিহাস নিয়ে পড়বে। দয়ারাম সাহানি, রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মতো হাজার হাজার বছর আগে ঘুমিয়ে পড়া সভ্যতাকে মাটি খুঁড়ে জাগিয়ে তুলবে। কিরে, ঘুমিয়ে পড়লি নাকি? শোন, কাল আমাকে রায়দের খেতে কাজে যেতে হবে, তুই গড়াইয়ের দোকানে ঠোঙাগুলো দিয়ে আসবি। দীপেশ ওর কল্পনা রাজ্য থেকে বেরিয়ে এলো। এটাই তো ওদের জীবনের চরম বাস্তব। এই সামান্য বাস্তবিটা ছাড়া কিছুই ওদের নেই। বাবা ক্ষেত মজুর আর মা ঠোঙা তৈরি করে, মুড়ি ভেজে কোনো রকমে কিছু রোজগার করে। মাঝে মাঝে দীপেশ ওর দিদিকে বলতো, আমাদের কি স্বপ্ন দেখা মানায়? দীপেশ লক্ষ্য করেছিল শত দরিদ্রের মধ্যেও ওর দিদির চোখে কি যেন একটা ছিল। হয়তো ওটাকেই আত্মবিশ্বাস বলে। তাই তো জোর দিয়ে বলতে পারতো, স্বপ্ন দেখতে তো পয়সা লাগে না ভাই, তবে কেন দেখব না? স্বপ্নই তো আমাদের এগিয়ে নিয়ে যায়, বাঁচিয়ে রাখে। শুধু দীপেশ নয়, দীপালিও পড়াশোনাতে ওর মতোই ভালো ছিল। ওদের ক্লাসে বরাবরই ফার্স্ট হতো, কিন্তু দীপালির ভাগ্যটাই খারাপ। না হলে পরীক্ষার ঠিক আগে ম্যালেরিয়া হয়, তাতেও 85% নম্বর পেয়েছিল, কিন্তু ওর মতো বোর্ডে তো আর পজিশন পায়নি। তাই তখন নিউজ চ্যানেলের লোকেরাও ওর ইন্টারভিউ নিতে আসেনি। অরুণ দত্ত, বিধান মুখার্জির মতো নেতারা ওদের উঠোনে এসে কোনো প্রতিশ্রুতিও দিয়ে যায়নি। দীপালিরও পছন্দের বিষয় ছিল ইতিহাস, ভূগোল। নীল নদের গতিপথ আঁকতে আঁকতে ও দীপেশকে বলতো, ভাই জানিস, এই নীল নদের তীরেই গড়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা। মিশরের বিশাল বিশাল পিরামিডগুলো আজও মানুষের কাছে বিস্ময়। হয়তো দীপালিও কখনো স্বপ্ন দেখতো পিরামিডদের ছুঁয়ে দেখার, মিউজিয়ামে ঘুমন্ত মমির চোখে চোখ রাখার, কিন্তু সব স্বপ্ন যে পূরণ হয় না। উচ্চ মাধ্যমিক দেওয়ার আগে পরিবার আর পরিস্থিতির চাপে তাকে চলে যেতে হয় শ্বশুর বাড়ি। চলে যাওয়ার সময় দীপেশের সে কি কান্না!
ওকে যে আজ আর কেউ ইতিহাসের গল্প শোনাবে না, কার সাথে দুপুরবেলা গাছের ছায়ায় বসে আম ছেঁচকি খাবে, শায়েরের ওপারে গিয়ে কার সাথে পাখিদের জন্য চাল ছড়িয়ে দেবে, কে ওকে রাত্রিবেলা মাথায় হাত বুলিয়ে স্বপ্ন দেখতে শেখাবে। দিদিকে ছাড়া কল্পনার বালির দেশে ও কিভাবে পাড়ি দেবে। সেদিনও দীপালি ভাইয়ের হাত ধরে বলেছিল, আমি না পারলেও তোকে পারতেই হবে দীপু, তুই পারবি, আমাদের দুজনের স্বপ্ন পূরণের দায়িত্ব আজ থেকে তোর একার। দীননাথ মিশ্রর কাজে বেরোবার সময় আরও একবার দীপেশ কথাটা তুলল, বাবা, সায়েন্স নিলে তোমাদেরও চাপ বাড়বে, আমাকেও সব সাবজেক্টে টিউশন নিতে হবে, পড়ার তেমন সময় পাবো না, তাই যদি আর্টস নিতাম, মানে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান। বাকিটা বলার আগে দীননাথ মিশ্র দীপেশের মায়ের মুখের দিকে একবার তাকিয়ে বললেন, তাতে ডাক্তারি পড়া যাবে? দীপেশ নিজেও জানে দীননাথ মিশ্র প্রাইমারি স্কুলের গণ্ডি পেরোননি, তাই ওনার এসব নিয়ে ধারণা একেবারেই নেই। তবুও এতদিন তো ওর পড়াশোনার খরচ জুগিয়ে এসেছেন, তাই বাবা মাকে না জানিয়েই বা ও সিদ্ধান্তটা নেয় কি করে। দুদিকে মাথা নেড়ে মিনমিনে স্বরে দীপেশ বলল, ডাক্তারি পড়তে গেলে তো সায়েন্স নিতে হবে, কিন্তু সায়েন্সের অনেক খরচ বাবা, তাছাড়া আমার তো ভালো লাগে। দীপেশকে ওর কথা বলতে না দিয়ে গলা তুলে দীননাথ বাবু বললেন, কেন, অরুণদা ঘরে এসে কি বলে গেল শুনিসনি? খরচ নিয়ে ভাবতে তো বারণ করলো নাকি? ওনারা সবাই কত আশা করে আছেন, আমাদের গোপালপুর গ্রাম থেকে কেউ ডাক্তারি পড়তে যাবে, আর তুই এত সুযোগ পেয়েও সব হাতছাড়া করবি? কিন্তু বাবা, আমার যে ইচ্ছে ছিল ইতিহাস নিয়ে। দীননাথ বাজখাই গলায় বললেন, লোকের কাছে আর আমাদের মান সম্মান রাখবি নি? তুই তো দেখছি আমাদের মাথা মাটিতে নামাবার জন্য। দীপেশের সাথে ওর বাবার আজকেও কিছু তর্কাতর্কি না শুরু হয়ে যায়, সেই ভয়ে দীপেশের মা বকুলা দেবী তাড়াতাড়ি বললেন, তুমি যাও তো, সে আমি দীপুকে বুঝিয়ে বলবো, তোমার ওদিকে দেরি হলে আবার নিখিলদা ঘরে এসে কথা শোনাবেন। দীননাথ মিশ্র বড় বড় চোখে বললেন, একটা পাশ করে অনেক বড় লেজ গজিয়েছে না? শোনো, তোমার ওই একটা পাশে আমার সংসারে এক পয়সাও আসেনি, ভুলে যেও না। আমাকে এই গায়ে গতরে খেটে এখনো দুবেলা তোমার গ্রাসাচ্ছাদন করতে হয়। বাবার এরকম কথা শুনলে দীপেশের খুব বিরক্ত লাগে। ওদের অঞ্চলে ওরই এত সম্মান, প্রশংসা, পুরস্কার সবকিছু মিথ্যে মনে হয়। ইচ্ছেই করে না লোকটার সাথে আর কখনো কথা বলতে। দীননাথ চলে যাবার পরে ছেলের মনোভাব বুঝতে পারে বকুলা দেবী। দীপেশকে বোঝাতে লাগলেন তারপর, জানিস তো, তোর বাবা কেমন মাথা গরম করালো, এখন কাজে বেরোবার সময় তুই বা কেন বিরক্ত করতে গেলি? দীপেশ বিড়বিড় করে বলল, তাহলে কখন বলবো তুমিই বলো, কাজ থেকে ফেরার পরে তো আরোই মেজাজ থাকে। বকুলা দেবী কাগজের ঠোঙাগুলো ব্যাগে ভরতে ভরতে বললেন, সে তো থাকবেই, সারাদিন রোদে জলে পুড়ে তোর জন্যই তো খেটে মরছে। আজ এত বছর পর ঈশ্বর আমাদের দিকে একটু মুখ তুলে তাকিয়েছেন, আর তুই সেটা অবহেলা করে। বাবার সাথে তর্ক করতে না পারলেও মাকে বেশ জোর দিয়েই বলল দীপেশ, তোমার ঈশ্বর এমনি মুখ তুলে তাকায়নি, তার জন্য আমাকেই পরিশ্রম করতে হয়, আর আজ আমি নিজের ইচ্ছা মতো বিষয় নিয়ে পড়তেও পাবনি, ওই পার্টির নেতাদের মর্জি মতোই চলতে হবে। দীপেশদের খোলা উঠোন, প্রাচীরের সামনে দরজা বলতেও কিছু নেই, তাই দীপেশের গলার আওয়াজটা বেশি মনে হতেই বকুলা দেবী ওর হাত ধরে ঘরের মধ্যে টেনে নিয়ে গিয়ে বললেন, সন্দীপু, দেওয়ালেরও কান আছে, অরুণদা, চ্যাটার্জিদা আজ তোকে সাহায্য করব বলেছেন, কিন্তু তোর এমন মতিভ্রম শুনলে আর করবেন? তাছাড়া ডাক্তার হয়ে গায়ের 10 জন মানুষের সেবা করবি, তার চেয়ে ভালো আর কি হতে পারে? তুই চাস না আমরা একটু সুখের মুখ দেখি? দীপেশ অসহায়ভাবে বলল, আমি তো বলিনি মা ডাক্তারি ভালো নয়, কিন্তু আমার যে সায়েন্স নেওয়ার ইচ্ছা নেই, দিদির মতোই আমার ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছা। বকুলা দেবী রাগে গজগজ করতে করতে বললেন, তা দিদি সেসব নিয়ে পড়েই বা কি পাহাড় উল্টেছে? ওই তো হাত পুড়িয়ে রান্না করছে, সংসার সামলাচ্ছে। দীপেশ ওর দিদির প্রতি মায়ের এই তাচ্ছিল্যটা মেনে নিতে পারল না, চেঁচিয়ে বলল, দিদিকে তোমরা পড়তে দিয়েছিলে? পড়া তো দূর, উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দেওয়ার জন্য সময় দিয়েছিলে। দিদি পড়তে চেয়েছিল, তার আগেই তোমরা ওকে জোর করে ধরে বিয়ে দিয়ে দিলে। দিদির জীবনটা শেষ করে তো তোমাদের আঁশ মেটেনি, তাই। বকুলা দেবীর ছলছলে চোখ দুটো দেখেই দীপেশ থেমে যেতে বাধ্য হলো। বকুলা দেবী দীর্ঘশ্বাস ফেলে বললেন, মানুষের অবস্থা আর পরিস্থিতিটাও বুঝতে হয় রে, কোনো বাবা মাই তার ছেলে মেয়ের খারাপ চায়নি। দীপেশ আজ প্রায় 2 বছর পর দিদির কথাটার পুনরাবৃত্তি হতে শুনল মায়ের মুখে। দীপালির সাথে চঞ্চলের সম্বন্ধটা কাকতালীয়ভাবেই হয়েছিল,
রায়দের বাড়িতে মেয়ে দেখতে এসে কি সব কথা কাটাকাটি হয়েছিল চঞ্চলদের ঘরের লোকের সাথে। তখনই ওদের কেউ খোঁজ দিয়েছিল দীপালির। চঞ্চলদের বাড়ি সুদূর টাটাতে, ওখানে নিজস্ব দোকান, কাপড়ের ব্যবসা আছে। হঠাৎ করেই দীননাথ মিশ্রের কাছে সুযোগ এসেছিল বিনাপণে মেয়ের বিয়ে দেওয়ার। দীননাথ পেশাতে দিনমজুর, মেয়ের যে বিনা যৌতুকে বিয়ে হবে সেটা ভেবেই সে তখন হাতে স্বর্গ পেয়েছিল। পাত্রপক্ষের একটাই দাবি ছিল তারা সেদিনই আশীর্বাদ সেরে যাবে, আর অঘ্রাণের প্রথম লগ্নেই বিয়ে। কোনোভাবেই সেবারও দীননাথ হাতে আসা সুযোগটা হাতছাড়া করতে চাননি। দীপেশের আজও মনে আছে, সবকিছু ঠিক হবার পরে ওর দিদি সামনে বাধা না দিলেও বালিশ চাপা দিয়ে আড়ালে কাঁদত। দীপেশ অনেকবার বলেছিল, তুই বলে দে না, তোর মত নেই, তোর তো আর কমাস পরে পরীক্ষা। দীপালি ভিজে চোখে বলতো, আমার মতামত তো কেউ জানতেই চায়নি রে ভাই, কাকে আর কি বলবো। দীপেশ তখন 8-এ পড়ে। ওর মনে আছে ও খুব জেদ ধরেছিল দিদিকে কোথাও যেতে দেবে না। শেষে দীপালি ওর ভাইকে বুঝিয়ে বলেছিল, তুই বড় হচ্ছিস, তোরও তো পড়াশোনার খরচ আছে ভাই, বাবা মার কত টানবে, অবস্থার পরিস্থিতিটাও বুঝতে হয় রে। কোনো বাবা মাই তার ছেলেমেয়ের খারাপ চায় না। দীপালির কথা মনে করেই চোখ দুটো মুছল দীপেশ। ওকেও কি তবে দিদির মতো ইচ্ছের বিসর্জন দিতে হবে? অবস্থা আর পরিস্থিতি বুঝে সরে আসতে হবে স্বপ্ন থেকে। কিন্তু ওর দিদি যে শেষ দিন অবধি ওকে বলেছে, তুই আর কোনোভাবে কম্প্রোমাইজ করবি না, নিজের প্রতিটা স্বপ্ন পূরণ করবি। কিন্তু কিভাবে? নিজের মনেই হাসলো দীপেশ। ভাবলো, অন্যের ব্যাপারে বলাটা খুব সহজ, কিন্তু নিজের সময় এলেই বোঝা যায় গুরুজনদের উপরে গিয়ে সিদ্ধান্ত নেওয়াটা কত কঠিন। আজ রাখি বন্ধন, সকাল থেকে ঘরে ঘরে ভাই বোনেদের উল্লাস। গত বছর ওই দিনটাতে দীপেশ খুব মিস করেছিল দীপালিকে। বেশ কয়েকবার ওদের ঘরের ছোট ফোনটাতে কল করেছিল দীপালি। ইচ্ছে করে দীপেশ কথা বলেনি, সারাদিন এদিক ওদিক ঘুরে বেরিয়েছিল। শেষে সন্ধ্যাবেলা যখন বকুলা দেবী জোর করে দীপেশের হাতে ফোনটা দিয়ে বলেছিল, কথা বল দিদির সাথে, মেয়েটা সেই সকাল থেকে কল করছে, এত কিসের অভিমান? ও কি চাইলেই আসতে পারবে? সারাদিনের জমানোর আগে ফুপিয়ে উঠেছিল দীপেশ। কাঁদো কাঁদো গলায় বলেছিল, তুই মিথ্যাবাদী, বলেছিলি তুই রাখির দিন আসবি। ওপাশ থেকে দীপালিরও সেদিন কান্নাতে গলাটা বুঝে আসছিল। তবুও ভাইকে বুঝিয়েছিল, জানিস তো তোর চঞ্চলদার ব্যবসার কাজ, হুট করে যাব ভাবলে তো যেতে পারি না, এতটা দূরত্ব একা কি আর পারি? দীপেশ করুণ স্বরে জিজ্ঞাসা করেছিল, কবে আসবি তুই? দীপালি ইতস্তত করে বলেছিল, দেখি কবে যেতে পারি। তুই মন খারাপ করিস না ভাই, পরের বার দেখবি আমি তোর হাতে সবচেয়ে প্রথম রাখি বাঁধবো। নিজের খালি হাতটার দিকে তাকিয়ে আজ যেন আরো বেশি করে দীপেশের রাগ হচ্ছিল দীপালির উপরে। বিয়ে হয়ে গেছে বলে ভাইকে, এই গোপালপুরকে, ওদের ঘরের সামনের বড় শায়ারটাকে দিদি একেবারে ভুলে গেছে। এক একবার মনে হয় দীপেশের, ওর দিদি নিশ্চয়ই সেখানে রানীর হালে আছে, তাই তো ওদের মতো গরিবদের আর মনে রাখতে চায়নি। না হলে সেদিনের সেই ছোট্ট ঝামেলাটার পর থেকে একেবারেই কথা বলা বন্ধ করে দিত। আগেও তো কত রাগারাগি মারামারি হয়েছে ওদের ভাই বোনে, তখন তো দীপালি এসে ওর রাগ ভাঙিয়েছে, আজই বা কেন তার ব্যতিক্রম হবে? নিজের মনে ভাবছিল দীপেশ, সেদিন কি সত্যি ওদের তর্কাতর্কিটা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেছিল? দীপেশের বাবা সেদিন দুপুরে রায়দের ক্ষেত থেকে যখন ফিরেছিল, তখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল। দীননাথের সেদিন শরীরটা ভালো ছিল না। কথা ছিল দীপেশও মাঝে একবার খেতে যাবে। দীননাথ যখন বিশ্রাম নেবে তখনও কিছু কাজ এগিয়ে দেবে। বাবার সাথে ছোটর থেকে মাঠে যাওয়ার দরুন সব রকম কাজই দীপেশ জানত। সুবিধা অসুবিধা মতো দীননাথকে সাহায্যও করত। কিন্তু সেদিন ছিল দীপেশের টেস্ট পরীক্ষা। দীপেশের বাড়ি ফিরতে প্রায় 1:30 বেজে গেছিল। পরের দিন আবার ভৌতবিজ্ঞান পরীক্ষা। দীপেশ ওর মাকে বলেছিল, আজ আর যেতে পারবো না, রিভাইজ করতে হবে, মাঝে একদিন ছুটিও তো নেই। দীপেশের মা তবু একবার বলেছিল, তোর বাবা ফিরে এলে আবার চোটপাট করবে, একবার ঘুরে এলে পারতিস। দীপেশ অবশ্য সেসব কানে না নিয়ে ঘরে গিয়ে বই নিয়ে বসেছিল। দীপেশের ওর বাবার কথার বিরুদ্ধে যাওয়ার ততটা সাহস হতো না। দীপালি ফোনে বলেছিল, বাবার কথা ছাড়, লোকের খেতে খেটে খেটেই তো নিজের জীবনটা শেষ করলো, এখন নিজের শরীর টানছে না বলে তোকে টানছে, তুই ওসবে কান দিস না। যা বলছে বলুক, তুই পরীক্ষার মাঝে আর কোথাও যাবি না, রেজাল্ট ভালো হবার পরে নিজেই বুঝবে। তবে তারপরে ওদের ঘরে ঘটেছিল ধুন্ধুমার কাণ্ড। দীননাথ অসুস্থ শরীরে রোদে পুড়ে মাঠ থেকে ফিরে এসে দেখেছিল দীপেশ দিব্যি ঘরের খাটে বই নিয়ে বসে আছে। সেটা সহ্য করতে না পেরেই
চেঁচিয়ে বলেছিলেন, তুই কি মেরে ফেলতে চাস আমাকে? কতবার করে বলে গেলাম স্কুল থেকে ফিরে একবার মাঠে যেতে, তুই গেলি না কি করে? দীপেশ বইটা মুখের থেকে সরিয়ে বলেছিল, কালকেও আমার পরীক্ষা আছে, পড়তে হবে, সময় নেই। মুখের উপরে তর্কটা সহ্য করতে না পেরে দীননাথ ছেলের গালে শক্ত হাতে একটা চড় কষিয়ে দিয়েছিলেন। লাল হয়ে গেছিল দীপেশের সাদা গালটা। তারপরেও রাগে ফুঁসতে ফুঁসতে দীপেশ বলেছিল, তোমার মতো সারা জীবন আমি লোকের খেতে খেটে মরতে পারবো না। আমার ভালো লাগে না মাঠের কাজ। দীননাথের চোয়াল আরো শক্ত হয়ে গেছিল। চেঁচিয়ে বলেছিলেন, বকুলা, ওকে বলে দাও এ ঘরে থাকতে গেলে যেন আমার কথা শুনে চলে, না হলে যেখানে মন চায় ও যেতে পারে। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। দীপেশ্বর বাবাকে বলেছিল, স্কুলের স্যাররা বলেন পড়াশোনা করতে, দিদিও বলে। দীননাথ রক্তাভ চোখে বলেছিল, কোন স্যার আর কোন দিদি তোকে বসিয়ে খাওয়ায় দেখ গে যা। ওর জন্য খেটে খেটে আমার হাড় মাংস এক হয়ে গেল, আর এখানে বসে বড় বড় কথা। সেদিন হয়তো দীননাথ রাগের মাথায় টেনে হিচড়ে দীপেশকে বাড়ির বাইরে বের করে দিত। বকুলাই কোনো রকমে ওনাকে শান্ত করেছিলেন। রাগে কাঁপতে কাঁপতে দীননাথ বলেছিলেন, অমন পড়াশোনা ওকে আর করে কাজ নেই, দু অক্ষর পড়ে বাপকে জ্ঞান দিচ্ছে, ছাড়িয়ে দেব স্কুল থেকে। সেদিনই দীননাথ ঘুমিয়ে যাওয়ার পরে রাত্রে কাঁদতে কাঁদতে দীপেশ কল করেছিল ওর দিদিকে। তারপরে সব রাগ ক্ষোভ উগরে দিয়েছিল দিদির উপরেই। রাতের তারা ভরা আকাশের নিচে দাঁড়িয়ে বলেছিল, নিজে তো সব ছেড়ে সেজেগুজে দিব্যি পালিয়ে গেলি, ওখানে রানীর হালে বসে খেয়ে আমাকে কেন জ্ঞান দিস দিন রাত্রি? প্রথমে দীপালি ব্যাপারটা ভালো করে বুঝে উঠতেই পারেনি। একতরফা বলে যাচ্ছিল দীপেশ, আমি আর পরীক্ষা দেব না, সব ছেড়ে দিয়ে ধনেশদার সাথে কাজে চলে যাব। দিন রাত বাবার কাছে খাওয়ার খোঁটা শুনতে আর ভালো লাগে না। দীপালি বোঝাবার চেষ্টা করেছিল, কি সব বলছিস, জানিস ধনেশদারা ফ্যাক্টরিতে কাজ করে, ওখানে পড়ে থাকে, তুই সেসব পারবি? আমি পড়তে পাইনি ভাই, আর তুই পড়তে পেয়েও ছেড়ে দিবি? দীপেশের আগে গড়গড় করতে করতে বলেছিল, তোকে তো আর দুবেলা শুনতে হয়নি, দূর থেকে জ্ঞান দেওয়া সোজা, স্বার্থপরের মতো নিজেরটা বুঝে নিয়ে তখন পালালি। একবারও ভেবেছিলি আমাদের কথা? দীপালি সেদিন সত্যি খুব অবাক হয়ে গেছিল নিজের ভাইয়ের কাছে এরকম কথা শুনে। ও এতদিন ভেবেছিল কেউ না বুঝলেও দীপু ঠিক বুঝবে ওর দিদির পরিবারের জন্য আত্মত্যাগ, তাই মিনমিনে আওয়াজে দীপালি বলেছিল, আমি স্বার্থপর। দীপের সেদিন একবারের জন্য আর দীপালির দিকটা ভাবার চেষ্টা করেনি। ওর তখন নিজেরই রাগে ক্ষোভে পরের দিনের পরীক্ষার চিন্তায় পাগল পাগল অবস্থা। তাই তারপরেও দীপালিকেই বলেছিল, স্বার্থপর ছাড়া আর কি? নিজের সুযোগ সুবিধা বুঝে কেটে পড়লি আর আমাকে বলে গেলি তোর স্বপ্ন পূরণ করতে হবে। কেন নিজে নিজের স্বপ্ন পূরণ করতে পারিস না? পারবি কি করে? দম ছিল না যে? লোককে উস্কে দিতে সবাই পারে, জানিস তোর জন্য আজ বাবার কাছে মার খেয়েছি। নিজের নামে এত সব অভিযোগ শুনে দীপালিরও আর মাথা কাজ করেনি। কান্নাটা গলায় আটকে রেখে বলেছিল, আমি আর তোকে কিছু বলবো না, কিচ্ছু বলবো না। রাখের দিন খালি হাতে অবশ্য দীপেশকে বেশিক্ষণ থাকতে হলো না। সায়ের থেকে ডুব দিয়ে এসে দীপেশ দেখলো সুরমা এসে রাখি পরাবার জন্য বসে আছে। মাথাটা মুছতে মুছতে দীপেশ বলল, ও তুই চলে এসেছিস? আমি সকাল থেকে ভাবছি পাওনাদারের এত দেরি কেন হচ্ছে। সুরমা কোমরে হাত দিয়ে গাল দুটো ফুলিয়ে বলল, আমি পাওনাদার? দেখো কাকিমা, দীপুদা আমাকে কেমন বলছে। আমি বলে ওর উপরে দয়া করে রাখিটা পরাতে এলাম। আর দীপেশ হাসতে হাসতে বলল, চল অনেক হয়েছে, আগে পড়াবি না আগে? আমিও তো হ্যাংলা নয় দীপুদা। কথা বলতে বলতে দীপেশের হাতে লাল হলদে সুতো রাখিটা পরিয়ে দিল সুরমা। দীপেশ ওর ঘর থেকে চকলেটটা বের করে আনতে যাওয়ার আগে টুপ করে সুরমা ওকে প্রণাম করে বলল, আশীর্বাদ করো তো দীপুদা, তোমার মতো আমিও যাতে স্বপ্ন পূরণ করতে পারি। দীপেশ কিছুটা ক্যাবলার মতোই বলল, স্বপ্ন পূরণ? বকুলা দেবী হাসতে হাসতে বললেন, স্বপ্ন পূরণই তো। কত ছেলে মেয়ে তো স্বপ্ন দেখে বোর্ডে র্যাঙ্ক করার, কজন পারে দীপু? গোপালপুরের সবাই তোকে নিয়ে আরো কত কি স্বপ্ন দেখেছে, সেটাও তো পূরণ করতে হবে। সুরমাকে আশীর্বাদ কর, সুরমাও যেন তোর মতো রেজাল্ট করে। দীপেশ সুরমার মাথাতে হাতটা রাখলেও খোলা মনে আশীর্বাদ করতে পারল না। দীপালির বিয়ের পরে বিদায় লগ্নের সেই স্বপ্ন পূরণের কথাটা ওর যেন বারবার কানে ভেসে আসছিল। মাথার মধ্যে সব এলোমেলো হয়ে যাচ্ছিল। সুরমা ওর চকলেট নিয়ে চলে যাওয়ার পরেও দীপেশের শুধু মনে হচ্ছিল, ওর কি শুধু এটুকুই স্বপ্ন ছিল যে নিজেই নিজের স্বপ্ন পূরণ করার সাহস দেখাতে পারে না? সে অন্যকে কি আশীর্বাদ করবে? দীপালির ওকে পড়াশোনার ব্যাপারে উৎসাহ দেওয়া নিয়েও তো দীপেশ এরকমই ভেবেছিল। দীপালি নিজেই যেখানে নিজের ইচ্ছে কায়েম রাখতে পারেনি, সেখানে কোন অধিকারে ভাইকে জ্ঞান দেয়? কিন্তু সত্যি কি বিষয়টা তাই ছিল? আচ্ছা, দীপালি যদি আজ ওর মনের এই চাপানোতরটা জানতে পারতো, তাহলে ওকে কি বলতো? বাবা মা পাড়াপড়শি গ্রামের লোক নেতা মন্ত্রীদের ইচ্ছে পূরণ করতে, নাকি আগের মতোই
নিজের স্বপ্নটা দেখতে। স্বপ্ন পূরণ মানেটা আদতে কি, নিজের স্বপ্ন নাকি অন্যদের? মায়ের মুড়ি ভাজার চাল রোদে দিতে দিতে দীপেশের মনে পড়ছিল ওরা ছোটবেলায় কেমন করে ওদের উঠোনের দুপাশে বসে এত চাল পাহারা দিত। ওদের ঘরে এসে ভিড় করত রাজ্যের যত রকম পাখি, শালিক, পায়রা, টুনটুনি, চড়াই। দীপালি খুব সুন্দর ছড়া বানাতো। 2 লাইন দীপালি লিখে শোনালে দীপেশ আবার পরে 2 লাইন তার সাথে মিলিয়ে বলার চেষ্টা করত। পাখিগুলো যেন ওদের ছন্দে কিচিমিচি ডেকে উঠত। দামি খেলনা ছাড়াও কত কি যে খেলা হতে পারে কেউ ওদের দেখলেই বুঝতে পারত। অন্বেষণের কাছে দীপেশ কতবার ধার করে ঘুড়ি আর লাটাই নিয়ে এসেছে। বড় সাইডের ওপারে গিয়ে ঘুড়ি উড়িয়েছে। আচ্ছা, আজ তো রাখি বন্ধন, আজও কি দীপালির ইচ্ছে করছে না ওর ভাইটাকে একবার ফোন করতে? সেদিন রাগের মাথায় বলা ওই কয়েকটা কথাকে দীপালি সত্যি বলে মেনে নিল। আর ওদের এতদিনের পড়ার গল্প, ছড়া তৈরি, কিতকিত খেলা, স্বপ্ন দেখা, সেসব মিথ্যে হয়ে গেল। দীপেশের মনে আছে বাবা মাকে লুকিয়ে ওরা কত কী না করতো। মুড়ির চাল পেন্সিল বক্সে ভরে রেখে দিত, তারপর বড় সাইডের ওপারে গিয়ে সেই সব শালিক, পায়রা, চড়াইকেই খাওয়াতো যারা উঠোনে চাল খেতে এলে তাড়িয়ে দিতে হতো। দীপেশ আর দীপালির প্রতিটা দুষ্ট বুদ্ধির সাক্ষী যে ওরা নিজেরাই। দীপেশ মনে মনে ভাবছিল কেউ না থাক, আজ যদি শুধু দিদিও ওর পাশে থাকতো তাহলে হয়তো ওর এতটা একা লাগতো না। ও পারতো আরেকবার সাহস দেখিয়ে নিজের ইচ্ছের কথাটা বলতে। দীপালি যে আজকের দিনেও একটা ফোন করবে না এটা মেনে নিতেই আরও বেশি কষ্ট হচ্ছিল দীপেশের। আপন মনে চালগুলো মেলতে মেলতে ভাবছিল, আচ্ছা ওর দিদি তো অন্য রাজ্যে, ওখানের নিউজ চ্যানেলে নিশ্চয়ই দীপেশের কথা বলেনি। বললে দীপালি কিছুতেই ওর থেকে দূরে সরে থাকতে পারতো না। অভিমান ভেঙে ফোন করতো দীপেশকে। দীপেশ যে প্রতিটা সংবাদ মাধ্যমকে একই কথা বলেছে, ওর এই সাফল্যের পিছনে দাঁড়িয়ে আছে একটাই মানুষ, সেটা ওর দিদি দীপালি। বাবা মা কোনো শিক্ষকের আগে ও তো শুধু বারবার দীপালির নাম করেছে। তবুও কি দীপালি সেদিনের কথাগুলোকে ধ্রুব সত্যি মনে করলো? আর কতদিন ওর ভাইয়ের থেকে দূরে মৌন হয়ে থাকবে? দীপেশ যদি ভুলই করেছিল, দীপালি কি পারতো না ছোটবেলার মতো ওর ভাইয়ের কান দুটো টেনে মচকে দিতে, ছোট ভাইটাকে ক্ষমা করে দিতে? দীপালির জেদের কথা ভেবে দীপেশও ওকে ভুলে থাকার চেষ্টা করছিল, তবুও যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছিল ছেলেবেলার স্মৃতির সুতোতে। মুড়ির বস্তাগুলো সাইকেলে করে ঠিকঠাক জায়গায় পৌঁছে দিয়ে দীপেশের ফিরতে প্রায় সন্ধে হয়ে গেছিল। এমনিতেও দীপেশের আজকাল বাবার মুখোমুখি হতে বিশেষ ভালো লাগে না। নয়তো যেই মানুষটা এতদিন ওর পড়াশোনার দিকে চেয়েও দেখতো না, ভালো রেজাল্ট করা মাত্রই তার ধ্যান জ্ঞান দীপেশের পড়াশোনার প্রতি ঘুরে যায় কি করে? ও কি পড়বে, কি নিয়ে এগোবে সেটা তো ওকে ভাবতে দিলেও চলতো। দীপেশের আজকেও মনে হচ্ছিল অনেক হয়েছে, এসব কিছু ছেড়ে দিয়েও চলে যাবে ধনেশদার সাথে কারখানার কাজে। থাক, কারোরই স্বপ্ন পূরণের দায়ভার ও আর কাঁধে নিতে পারবে না। শুকনো মুখে ঘরের উঠোনে ঢোকার আগে পরিচিত গলার আওয়াজটা পেয়ে কয়েক মুহূর্তের জন্য হকচকিয়ে দাঁড়িয়ে রইল দীপেশ। ও যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। সত্যি ওর দিদির গলার আওয়াজ ভেসে আসছে ঘরের মধ্যে থেকে। আরও একটু এগিয়ে যেতেই জানালা দিয়ে ঘরের ভিতরে ওর দিদিকে দেখতে পেল। বকুলা দেবী বলছেন, তবুও দীপা, এত দূর থেকে তোর একা একা এইভাবে আসা উচিত হয়নি। মেয়ে ছেলের পথে ঘাটে কত রকমের বিপদ বলতো। দীপালি হেসে বলল, কি করব বলো, তোমাদের জামাইয়ের তো ব্যবসার কাজ বন্ধ রাখার ফুরসত নেই। বলল, নিজে যদি যেতে পারো তবে যাও। তাই বকুলা দেবী মেয়ের এই একা এত দূরে আসাটা কিছুতে মেনে নিতে পারছিলেন না। উনি আবারও বললেন, এতটা সাহস তুই না দেখালেও পারতিস। ওনারাই বা কি মনে করবেন বলতো, ঘরের বউ একা একা এত দূরে বাপের বাড়ি চলে যাচ্ছে। দীপালি একটা দীর্ঘশ্বাস ফেলে উদাস স্বরে বলল, মেয়ে আর বউ হয়তো চিরজীবন কেটে যাবে মা, নিজের দু একটা ছোট্ট স্বাদ পূরণ করারও যদি সাহস না থাকে তবে যে জীবনটাই বৃথা। বকুলা দেবী বুঝতে পারলেন দীপালি বিয়ের 2 বছর পরেও বাবা মায়ের সেদিনের সিদ্ধান্তটা মেনে নিতে পারেনি, তাই হয়তো ঘুরিয়ে কথাটা বলছে। অবশ্য মেয়েকে এত বছর পর দেখে সেসব কথা আর তুললেন না। দীপালি ওর চোখের ভেজা কোণ দুটো মুছে বললেন, কি করব বলো তো মা, তোমার ছেলে আজকাল যা অভিমানী হয়েছে। আজকের দিনেও যদি আমি এসে না পৌঁছতে পারতাম, সে হয়তো এবার সারা জীবনের জন্য আড়ি করেই বসে থাকতো। দীপেশের প্রসঙ্গ আসতেই বকুলা দেবী বললেন, আর বলিস না, দীপু আজকাল খুব জেদি হয়েছে। ওর বাবার সাথে কি যে লড়াই লেগে আছে, জানিস তো তোর বাবা মাথা গরম মানুষ। তারপর দীপু এত ভালো রেজাল্ট করেও কি সব পড়তে চাইছে, সেই নিয়ে ঘরে দিন রাত্রির শুধু ঝামেলা। আমিও আর বুঝিয়ে পারছি না। তুই এসেছিস যখন ভালোই হয়েছে, তোর কথা তো শোনে, তুই একটু বুঝিয়ে বল দেখি। জানিস অরুণ দত্ত, বিধান চ্যাটার্জি, ওরা সব আমাদের ঘরের উঠোনে দাঁড়িয়ে নিজের মুখে কথা দিয়ে গেছে দীপেশের পড়াশোনার কোনো অসুবিধা হবে না। তারপরেও যে ছেলেটা কেন এমন জেদ ধরছে। দীপালি হালকা হেসে বলল, সে কি আর আমার কথা শুনবে? নিজেই যেখানে নিজের সিদ্ধান্ত নিতে পারিনি, অন্য কাউকেই বার
বকুলা দেবীর মেয়ের কথা বোঝার আগেই তাকিয়ে দেখলেন দীপেশ দরজার কাছে দাঁড়িয়ে আছে। দীপালিও কথা বলা বন্ধ করে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল ওর ভাইয়ের দিকে। মনে হচ্ছিল কয়েক যুগ পরে যেন ওর সবচেয়ে কাছের, সবচেয়ে বেশি আপন, সবচেয়ে প্রিয় বন্ধুটাকে দেখছে। দীপেশই আর থাকতে পারলো না, ছলছলে চোখে ছুটে গিয়ে দীপালিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি ভেবেছিলাম এবারও তুই আসবি না, তুই ভুলে গেছিস সব, ভুলে গেছিস আমাকে। দীপালি ওর ভাইয়ের মাথায় হাত রেখে বলতে লাগলো, পাগল একটা, তোকে এক মুহূর্তের জন্য ভুলতে পারি আমি? ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো দীপেশ, তবে কেন এতদিন ফোন করিসনি বল, কেন এত রাগ করেছিলি? আমি না হয় রাগের চোটে উল্টোপাল্টা বলে দিয়েছিলাম, মাথা ঠিক ছিল না, তুই পারতিস না ফোন করতে? তুইও তো ফোন করে এই কথাটা একবার বলতে পারতিস, জেদ করিসনি তুই, বল দীপু। দীপেশ জল ভরা চোখে তাকিয়ে বলল, কি করব, তোরই তো ভাই, তাই তোর মতো একই সুতোতে বাঁধা, তোর থেকে বেশি আর কে বুঝবে বল। দীপালি নিজের চোখ দুটো মুছে ব্যাগ থেকে রাখিটা বের করে পরাতে গিয়ে দেখলো সুরমার রাখিটা আগেই বাঁধা আছে ওর ভাইয়ের হাতে। হালকা হেসে তার উপরে রাখির সুতোটা বাঁধতে বাঁধতে বলল, সরি রে ভাই, এবারও পুরোপুরি কথা রাখতে পারলাম না, অনেক চেষ্টা করেছিলাম, তবুও আসতে সন্ধে হয়ে গেল। দীপেশ যে এত বছর পরে ওর দিদিকে পেয়ে কত খুশি তা ওর ছলছলে চোখ দুটোই বলে দিচ্ছিল। দীপালির কথার উত্তরে দীপেশ বলল, সেই জন্যই তো রিটার্ন গিফটটা মিস করে গেলি? সুরমা পেয়েছে এত বড় একটা ক্যাডবেরি। দীপালি সাথে সাথে চোখ পাকিয়ে বলল, সে তো জানি, আমার বেলাতেই তোর সব ফাঁকি, ও সব চলবে না, গিফট তো আমার চাই। দীপেশও এতক্ষণের মান অভিমান পর্ব মিটিয়ে সব মূর্তিতে ফেরত এসে বলল, আরে আমার ফাঁকির তো এই একটাই জায়গা, বাকিরা তো সবাই কান টেনে আদায় করে। দীপালি হাসতে হাসতে ওর ভাইয়ের কানটা টেনে বলল, আমি যেন কান টানতে জানি না? রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে দীপেশের মাথার পাশে এসে বসলো দীপালি। দীপেশের শক্ত বিছানা, মাথার উপরে একখণ্ড জানালা দিয়ে দেখতে পাওয়া রাতের আকাশ যে দীপালিরও খুব চেনা। কতবার ওরা সারা রাত্রি ছড়া বানিয়ে ইতিহাসের গল্প করে কাটিয়েছে, বাবা মা জানতেও পারেনি। আজ পূর্ণিমার আলো এসে পড়েছিল দীপেশের বিছানায়। ওর মাথায় হাত রেখে দীপালি জিজ্ঞাসা করলো, ভাই ঘুমিয়ে গেছিস? দীপেশ চোখ বন্ধ করেই মাথা নাড়ল। দীপালি হালকা হেসে বলল, জানিস ভাই, এই রাতের আকাশটা, আমাদের গল্পগুলো আজও খুব মিস করি। প্রায় ইচ্ছে করে এক ছুটে তোর কাছে চলে আসি, কিন্তু দূরত্বটা এতই বেশি যে চাইলেও। দীপেশ চোখ খুলে উঠে বসলো, ক্লান্ত স্বরে বলল, কেন দিদি, কেন আমরা যা ইচ্ছে করে তাই করতে পারি না? কেন আমাদের ইচ্ছেগুলোর উপরে জোর করে অন্য কিছু চাপিয়ে দেওয়া হয়, বল না? দীপালি ওর ভাইয়ের এলোমেলো প্রশ্নে এক মুহূর্তের জন্য বিহ্বল হয়ে গেলেও পরক্ষণেই সামলে নিয়ে বলল, ধুর পাগল, ইচ্ছেদের কি আর জোর করে চাপা দেওয়া যায়? সেটা হলে আমি কি আর তোর কাছে ছুটে আসতে পারতাম বল? কিছুক্ষণ দীপেশ ওর দিদির মুখের দিকে তাকিয়ে রইল। ওর দিদির চোখ দুটো যেন বলতে চাইছিল, নিজের ইচ্ছেগুলো বিসর্জন দিয়েও নিজেই ভালো নেই, কেউ ভালো থাকতে পারে না। তাই হয়তো দীপেশ সেই সাহসে নিজের কথাটা তুলল। তুই হয়তো শুনেছিস, অরুণ কাকু, বিধান চ্যাটার্জি সবাই আমাদের বাড়িতে এসেছিল, বলেছে পড়াশোনার খরচ নিয়ে আর ভাবতে হবে না, অরুণ কাকু নিজে স্কলারশিপের জন্য রেকমেন্ড করবেন, সব ব্যবস্থা করে দেবেন, তারপর প্রয়োজন হলে ওনারা তো আছেন। দীপালি হালকা হেসে বলল, ভালোই তো, কতজনের গর্ব তুই, গোপালপুর হাই স্কুলের নাম উজ্জ্বল করেছিস, এটুকু তো ওনারা করবেনই। দীপেশ বলতে লাগলো, কিন্তু ওনারা একবারও জানতে চাননি আমি কি চাই। আমার কিছু বলার আগে সনদ স্যার আর প্রবীর স্যারের ব্যাচে ম্যাথ আর ফিজিক্সের টিউশনের ব্যবস্থা করে দিয়েছেন, বলছেন আমাকে ডাক্তার হতে হবে, এই গ্রাম থেকে প্রথম মেডিকেলে চান্স পেতে হবে। কিন্তু দিদি, আমি তো এসব চাইনি, আমাদের স্বপ্ন তো আলাদা ছিল না। দীপালি বুঝে উঠতে পারছিল না ঠিক কী বলবে। ওকেও যে একইভাবে স্বপ্নের বিসর্জন দিয়ে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল। হয়তো সত্যি ওদের মতো গরিবদের স্বপ্ন দেখতে নেই। দীপালি কিছু বলছে না দেখে দীপেশ আবারও বলল, তুই কিছু বলছিস না দিদি? আমি তোকে ছাড়া এসব আর কাকে বলবো বলতো? বাবা বলছে এমন সুযোগ হাতছাড়া করতে নেই, মা বলছে ঈশ্বর নাকি একবারই আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন, ওরা কোনো কথা শোনার মানুষই নয়। আর আমি এত নম্বর নিয়ে আর্টস নিলে তো অরুণ কাকুরাও বলবে আমি ওনাদের প্রতি ভরসা রাখতে পারলাম না। দীপালি অনেকক্ষণ চুপ থাকার পর নীরবতা ভেঙে বলল, আমি যদি তোকে আর্টস নিতে বলি সেটাও তো চাপিয়ে দেওয়া হবে বল। যদি সেদিনের মতো তোকে আমার স্বপ্ন পূরণের কথা বলি তাহলে নিজেকে আবার যে খুব স্বার্থপর লাগবে ভাই। তাই দীপালিকে থামিয়ে দিয়ে ওর হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে দীপেশ বলল, তুই সেদিনের জন্য এখনো ক্ষমা করিসনি বল দিদি? আর কতবার বলবো আমি সেদিন রাগের চোটে সত্যি মাথা ঠিক ছিল না রে,
আবার অনেকক্ষণ দুজনেই চুপচাপ। দীপেশ হালছাড়া গলায় অভিমানের সুরে বলতে লাগলো, জানতাম কেউ ঠিকঠাক সাজেশন দেবে না, কেউ আমার কথা ভাববে না, সবাই শুধু নিজেদের ইচ্ছে, নিজেদের স্বপ্ন। আরও কিছু বলার আগে দীপালি বিছানা থেকে উঠে দাঁড়িয়ে স্পষ্ট স্বরে বলল, হ্যাঁ ঠিক বলেছিস, কেউ কেন ভাববে তোর কথা? জীবনটা তোর, তোর ভবিষ্যতের সিদ্ধান্ত তোকেই নিতে হবে, শুধু তোকে। আর একটা কথাই মনে রাখবি, সুযোগ হয়তো আবার আসবে, সময়টাই ফিরে আসবে না। নিজের ইচ্ছে স্বপ্নকে মেরে অন্যের জন্য বেঁচে থাকাকে শুধু বেঁচে থাকাই বলে, আর কিছু বলে না। অনেক বছর পর দীপেশ যেন আবার ওর দিদির সেই চোখ জোড়া দেখতে পেল, যেখানে কখনো ঝলমল করতো একরাশ আত্মবিশ্বাস। শক্ত বালিশে মাথা রেখে দীপালি বলতো, স্বপ্ন কেন দেখতে নেই ভাই, স্বপ্ন নিয়েই তো আমরা এগিয়ে যাই, আমরা বাঁচি। দীপেশ আজ স্কুলে একাই গেছিল, যেমন এত বছর ধরে স্কুলের যে কোনো কাজেও একাই গিয়েছে। অভিভাবক হিসেবে দীননাথ ওর সাথে কোনোদিনই স্কুলে যায়নি। দুই একবার আগেও হয়তো দীপেশ ওকে বলেছে যাওয়ার জন্য, দীননাথই বলেছে ওর সময় নেই, তাছাড়া তিনি লেখাপড়াও জানেন না, দীপেশের সাথে স্কুলে গিয়ে কোনো কাজেই বা লাগবেন। আজও তার ব্যতিক্রম হয়নি। দীপেশ স্কুল থেকে ফিরে এসেই ভর্তির কাগজটা দীপালির হাতে দিল। বকুলা দেবী দুর্গা দুর্গা বলে প্রণাম করে মেয়েকে জিজ্ঞাসা করলেন, কিরে দীপা, সব ঠিকঠাক আছে তো? দীননাথের আজ মাঠে তেমন কাজ ছিল না, বকুলার সাথে বসে ঠোঙা তৈরি করছিলেন। হাতের কাজ ফেলে রেখে দীপেশের মুখের দিকে তাকিয়ে বললেন, এবার আর চিন্তা নেই বকুলা, দেখবে আমাদের দীপু ঠিক ডাক্তার হয়ে যাবে। অরুণ দা, চ্যাটার্জিদার আশীর্বাদ আছে ওর মাথার উপরে। ভর্তির কাগজের সাবজেক্টের নামগুলো দেখে ততক্ষণে দীপালির মুখটাও ভয়ে শুকিয়ে গেছে। মিনমিনে স্বরে দীপালি বলল, কিন্তু ভাই তো। ওর তোতলানো দেখে ধমক দিয়ে দীননাথ বললেন, কি হয়েছে? অরুণ দত্ত ততক্ষণে দীপেশদের ঘরে এসে ঢুকেছে। গলা তুলে আওয়াজ দিলেন, আরে তোর ছেলে তো ইতিহাসের বিজ্ঞানী হবে ভেবে রেখেছে, আমরা কি আর অত পড়াশোনা করেছি যে জানবো ইতিহাসেরও বিজ্ঞানী হয়? বকুলা দেবী মিনমিনে স্বরে বললেন, ইতিহাসের বিজ্ঞানী? অরুণ দত্ত দীপেশের পিঠ চাপড়ে বললেন, সে আপনি চিন্তা করবেন না বৌদি, ইতিহাস ভূগোলের সব টিউশনের ব্যবস্থা আমরা করে দেব। আগেও তো বলেছি, ও শুধু পড়াশোনাটা মন দিয়ে করুক, বাকি কিছু ভাবতে হবে না। বকুলা দেবী মুখ ভারী করে বললেন, ছেলেটা যা জেদি, কি যে বলবো, আমাদের কোনো কথাই তো শুনতে চায় না। অরুণ দত্ত লালচে দাঁতে হেসে বললেন, সে জেদ থাকা ভালো, আর ওদের স্কুলের হেডমাস্টারই আমাকে ফোন করে ডাকলো। সব শুনে আমরাও ভাবলাম ওর তো একটা মতামত আছে, আর আজকালকার ছেলেমেয়েদের উপরে এভাবে কিছু চাপিয়ে দেওয়া তো ক্রাইম। দীননাথ তোতলিয়ে বললেন, কিন্তু অরুণ দা, ও যে ডাক্তার হবে বলে আপনারা সেদিন। অরুণ দত্ত 4 রকম পাথরের 4খানা আংটি সমেত হাত নেড়ে বললেন, আরে ওসব ডাক্তার ইঞ্জিনিয়ারের নাম তো আমরা সব শুনেছি, আমাদের দীপু আর্কিওলজিস্ট হতে চায়, কলম্বাসের মতো নতুন দেশ আবিষ্কার করতে চায়। মিনমিনে স্বরে দীপেশ বলল, নতুন দেশ নয় কাকু, পুরাতন সভ্যতা, ঢাকা পড়ে যাওয়া ইতিহাসকে নতুন করে। অরুণ দত্ত নেতা গোছের লোক, নিজের ভাবটা যে কোনো মূল্যে ধরে রেখে তিনি চলতে চান। তাই দীপেশের কথা অত বোঝার চেষ্টা না করে আরেকবার পিঠ চাপড়ে বললেন, ওই হলো, যাই করো, আমাদের গোপালপুরের নাম যেন উজ্জ্বল হয়, গর্ব করে বলতে পারি দীপু আমাদের গায়ের ছেলে। অরুণ দত্ত চলে যাওয়ার পরেও রুক্ষ দৃষ্টিতে দীননাথ তাকিয়ে রইলেন ছেলের দিকে। বকুলা দেবীকেও দেখে বোঝা যাচ্ছিল রেগে আছেন। দীপালি শান্ত স্বরে বলল, বাবা মা সবসময় ছেলেমেয়ের ভালোই চায়, এটা তো তুমি বলতে মা, দীপুকে অন্তত ওর ইচ্ছে মতো সিঁড়িতে চড়তে দাও। দীননাথ বিরক্তির স্বরে বললেন, ওসব আড়কজি হয়ে রোজগারিপাতি করতে পারবে? সবাই কত বড় মুখ করে ঘরে এসে বলে গেল, এত বড় সুযোগটা পেয়েও। দীপালি একই রকম শান্ত স্বরে বলল, সব সময় সুযোগ পাওয়ার কথা কেন ভাবো বাবা, কখনো আমাদেরও তো সুযোগ দাও। দীননাথ মিশ্র মনে মনে যে দীপেশের সিদ্ধান্তটা মেনে নিতে পারছিলেন না, তা ওনার গম্ভীর মুখ দেখেই বোঝা যাচ্ছিল। উনি রাগের চোটেই বিড়বিড় করছিলেন, আমরা তো আর অত পড়াশোনা করিনি, তাই বাবা মায়ের মুখের উপরে কথাও বলিনি, যতদিন এই বুড়ো হাড়ে দম আছে নিজেই খেটেই খাবো। দীপেশ ঘরের মধ্যে ঢুকে স্কুলে ভর্তির পেপারটা যত্ন করে ফাইলে ভরে রাখছিল। দীপালি গিয়ে জিজ্ঞাসা করলো, বাপরে তোর এত সাহস, আমাকে তো ভয় পাইয়ে দিয়েছিলি। দীপেশ হেসে বলল, সে তো তোর কাছেই সাহস পেলাম, তুই যদি ভাইকে দেওয়া কথা রাখতে টাটা থেকে গোপালপুর একার সাহসে চলে আসতে পারিস, আমি এটুকু পারি না বুঝি?
দীপালি অবাক চোখে জিজ্ঞাসা করলো, মানে তুই আমার জন্য? দীপেশ হালকা হেসে বলল, মোটেও তোর জন্য না, নিজের জন্য, তোর দেখানো পথে নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য। দীপেশের কথা শুনে দীপালি ওকে জড়িয়ে ধরতে দীপেশ আবারও বলল, কাল হাতে রাখি যে পরিয়েছিলি, উপহারটা কি করে বাকি রেখে দি বল? দীপালির চোখে ততক্ষণে নোনতা জলের ধারা নেমেছে। দীপেশ ওর চোখ দুটো মুছিয়ে দিয়ে বলল, মনে আছে দিদি, আমরা সবাইকে লুকিয়ে কেমন শায়েরের ওই পাশে গিয়ে পাখিদের জন্য চাল ছড়িয়ে আসতাম? তুই ঠিক বলতিস, নিজেদের ইচ্ছে নিজেদেরই পূরণ করতে হয়। কিছু কথা থাক না ছোটবেলার মতো শুধু তোর আর আমার মধ্যে। দীপালি হেসে বলল, হ্যাঁ রে ভাই, এবার আমি সত্যি আরও একবার স্বপ্ন দেখব তোর চোখ দিয়ে। দীপেশ্বর দিদির হাতটা ধরে গতকালের হাতে পরানো রাখিটার দিকে তাকিয়ে বলল, আমাদের ভাবনা, ইচ্ছে, স্বপ্ন সবই তো একই সুতোতে বাঁধা। তুই যে আমার দিদি, তুই শুধু সাথে থাকিস, তাহলে বাকি সাহসটা তোর এই ভাই ঠিক পেয়ে যাবে। দীপালি ওর ভাইয়ের চুলগুলো নেড়ে বলল, তাই? দীপের স্বপ্নালু চোখে বলল, একদম। এবার আমি সব বাধা অতিক্রম করে এসে তোকেই ইতিহাসের গল্প শোনাবো, দেখিস। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।